নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা ৩৫টি খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। বিজেপির সমর্থনে আমি মুখ্যমন্ত্রী হব, ভোটের আগেই পরোক্ষ জোট স্বীকার করলেন হুমায়ুন। শুধু সংখ্যালঘুদের নামেই যাচ্ছে নোটিশ, কি যুক্তি? বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর। ভবানীপুরে আজ অনেকক্ষণ থাকবো, ৩৬টা আমন্ত্রণ পেয়েছেন শুভেন্দু। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হবে শুনানি, করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আমি ইংরেজিতে ব্যানার্জি লিখি, বাংলায় বন্দ্যোপাধ্যায় লিখি, এটুকু যারা জানেন না তাদের ধিক্কার, গর্জে উঠলেন মমতা। নেতাজিকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হতো? এসআইআর নিয়ে কেন্দ্র কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। দিল্লি ধর্ষণের রাজধানী, আইন শৃঙ্খলা নিয়ে মোদি শাহকে তোপ অভিষেকের। তারাপীঠ যাওয়ার পথে করুণ পরিণতি, ট্রেনে উঠলেন স্বামী, প্ল্যাটফর্মের ফাঁক গলে ট্র্যাকে পড়ে মৃত স্ত্রী। দ্বিতীয় বিয়ে করে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হিরণের, খড়গপুরের পথ প্রশস্ত দিলীপের। মাংস কিনতে বেরিয়ে খুন, বাঘমুন্ডিতে উদ্ধার প্রৌঢ়ের ক্ষতবিক্ষত দেহ, কারণ ঘিরে ধোঁয়াশা। মগরাহাটে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের, উৎসবের আবহে নেমে এলো শোকের ছায়া। হাবড়ায় রিহ্যাব সেন্টারে রহস্য মৃত্যু এক যুবকের, গ্রেফতার ৭, যা ঘটল শুনে শিউরে উঠবেন। বৈঠকে গড়হাজির, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে শশী থারুরের, কেরলে ভোটের আগে জোর জল্পনা। আজই হাওড়া থেকে যাত্রা শুরু করবে বন্দে ভারত স্লিপার, নয়া ট্রেন নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া। করাচির শপিং মলে মৃত্যু মিছিল, মৃত্যু অন্তত ৬১ জনের, রাতভর ধ্বংসস্তূপে তল্লাশি। কোলাঘাটে বিধ্বংসী আগুন, গভীর রাতে দাউ দাউ করে জ্বলল পরপর দোকান, প্রচুর টাকার ক্ষতি। ভারত নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন, আহ্বান প্রাক্তন বিজেপি রাজ্য নেতা চন্দ্র বসুর। রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, বিজ্ঞপ্তি দিল অর্থ দপ্তর। পরীক্ষার সকালে বড় স্বস্তি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভোর ৫টা থেকে পরিবহন ব্যবস্থা। এসআইআর শুনানিতে তাণ্ডব, কমিশনের নির্দেশের পরেও এফআইআর নেই কেন মনিরুল ইসলামের বিরুদ্ধে? সামান্য ভুল পদক্ষেপে সুপ্রিম কোর্ট থেকে ফিরে ডিএ মামলার রায় নিয়ে বড় আপডেট দিলেন আইনজীবী। ২০৫০ সালের মধ্যে ভারত হতে চলেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, সামনে চাঞ্চল্যকর পরিসংখ্যান। ১৬ বছরের নিচে নো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। প্রেমিকের সঙ্গে ছক, বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খুন, দেহের পাশে শুয়েই রাতভর নীল ছবি দেখলেন স্ত্রী। পুলিশের চাকরি পেতে ৫ কিলোমিটার দৌড়, অসুস্থ হয়ে বাবার সামনেই প্রাণ হারালেন গুজরাটের যুবক। ১০০ দিনের কাজে গান্ধীর নাম ফেরান, জি রামজি নিয়ে আপত্তি তুলে বিধানসভায় প্রস্তাব পাশ তামিলনাড়ুতে। বাংলাদেশের ক্রিকেটে ভারত ও বিসিসিআই এর সাহায্য ভুলল বিসিবি, টি-২০ বিশ্বকাপ বয়কট করতেই উঠছে প্রশ্ন। বারংবার একই ভুল, টি-২০ বিশ্বকাপের আগে সামনে আসছে টিম ইন্ডিয়ার সবথেকে বড় দুর্বলতা। টিম ইন্ডিয়ার পরাজয়ের জন্য দায়ী কে? রাগঢাক না রেখে বড় প্রতিক্রিয়া সুনীল গাভাস্কারের। পাকিস্তানের নতুন জঙ্গি ঘাঁটির শিলান্যাসে হাজির হাফিজ সৈয়দ, ভাইরাল ছবি ঘিরে শুরু হইচই। ৬০৮ দিন কাটিয়েছেন মহাকাশে, দীর্ঘ ২৭ বছরের কেরিয়ারকে বিদায় জানিয়ে অবসর সুনিতা উইলিয়ামসের।
তৈরি হতে চলেছে ইসলামিক ন্যাটো, সামনে এলো পাকিস্তান সৌদি তুরস্কের মেগা প্ল্যান। পরিকল্পিত স্লো পয়জনিংয়ে মৃত্যু খালেদা জিয়ার, নেপথ্যে শেখ হাসিনা, উঠল চাঞ্চল্যকর অভিযোগ। ট্রাম্পের বাঁ হাতে এই কালশিটে দাগ কিসের? মার্কিন প্রেসিডেন্টের কি হয়েছে? কবে থামবে ইরানের গণবিক্ষোভের আগুন, স্পষ্ট করলেন ট্রাম্প। পাকিস্তানে নিম্নচাপের প্রভাব বাংলার সরস্বতী পুজোয়, জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। ভোটের আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়ে বিধানসভা নির্বাচনের পর তিনি মুখ্যমন্ত্রী হবেন। এতেই বিজেপির সঙ্গে তার বোঝাপড়া প্রকাশ্যে চলে এসেছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। বৃহস্পতিবার রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে হুমায়ুন বলেন, ভোটে আমি মুখ্যমন্ত্রীর মুখ হব। বিধানসভা নির্বাচনের পর আমি মুখ্যমন্ত্রী হব। খেটে খুঁটে পরিশ্রম করে একটা দল গড়ে আমি ভোটে লড়ছি। মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে। ১০০ থেকে ১১০ আসনে আমিই জিতব। একক বৃহত্তম দল আমার পার্টি হবে। আর বিজেপি যদি ৯৯ আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। বস্তুত বিজেপির সঙ্গে তার যে বোঝাপড়া করেই নতুন দল গড়া এবং তৃণমূল বিরোধী আক্রমণাত্মক বক্তব্য পেশ করা, সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে হুমায়ুন। জেলা তৃণমূল এমন বক্তব্য শুনে জানিয়েছে, ভরতপুরের ওই বিধায়ক যে বিজেপির হাতের পুতুল এবং গেরুয়া শিবিরের অঙ্গুলি লেহনেই চলছে তা স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের তোপ প্রমাণ হয়ে গেল, বিজেপির বি টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানান দিবাস্বপ্ন দেখছেন সাসপেন্ডেড বিধায়ক। তাকেই কেন মুখ্যমন্ত্রী করবে বিজেপি? নীতিশ কুমারের সঙ্গে পদ্ম শিবিরের বোঝাপড়ার কথা প্রকাশ্যেই উদাহরণ হিসেবে খাড়া করেছেন হুমায়ুন। বলেছেন, বিহারের নীতিশ কুমার তো দুবার কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্য কেউ ৯৯ পেলেও আমাকেই মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। ভোটের পর দেখবেন রাজ্যপালের কাছে আমি ১৪৮ আসনের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাতে যাব। তৃণমূল কত আসন পেতে পারে? জনগণ উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন বলেন, খুব বেশি হলে ৭০ থেকে ৭৫টি সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস। ভোটের পর সরকার আমিই গড়ব, মুখ্যমন্ত্রী আমিই হচ্ছি। দাবি করেন, তৃণমূল বিজেপির বিরুদ্ধেই আমাদের লড়াই। ভোটের পর যে কেউ যোগ দিতে পারে। কমিশনের দফতরের সামনে সংখ্যালঘুদের বিক্ষোভ দেখা গিয়েছে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন, কারোর নাম রাম শুনলে কোনো নথি লাগছে না, রহিমের নাম শুনলেই ১৪ গোষ্ঠীর খতিয়ান চাইছেন। বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে এমনই অভিযোগ তুলেছিলেন ফারাক্কার বিধায়ক। সেটা কি সত্যি? এসআইআর প্রক্রিয়ায় এরকমটা হওয়া সম্ভব কিনা সে বিষয়ে মুখ খুললেন নির্বাচন কমিশন তরফের বাংলায় নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সংখ্যালঘুদের নাগরিকত্ব খর্ব করার প্রয়াস কিনা এই প্রশ্নের উত্তরে দেওয়া সাক্ষাৎকারে সুব্রত গুপ্ত বলেন, ধর্মের ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে, এটা সত্যি নয়। এটা অটোমেটিক সিস্টেম। বেছে বেছে নোটিশ দেওয়া সম্ভব নয়। আর ইলেকটোরাল রোলে কোথাও কোনো ধর্মের উল্লেখ নেই। তবে কেন অভিযোগ উঠছে যে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে সংখ্যালঘুদের ৩০%কেই নোটিশ দেওয়া হয়েছে? এই পরিস্থিতির ব্যাখ্যাও দেন সুব্রত গুপ্ত। তিনি বলেন, যেখানে যে গোষ্ঠী বেশি আছে সেখানে তারাই বেশি নোটিশ পাবে। এটাই স্বাভাবিক। যেমন মালবাজারে গিয়ে দেখেছে, হেয়ারিংয়ে যারা নোটিশ পেয়েছে তাদের ৮০%ই আদিবাসী। আবার কোচবিহারে বেশিরভাগ রাজবংশীরা নোটিশ পেয়েছে। এদিকে মৃত্যুর দায় নিতে হবে বলে মুখ্যমন্ত্রী বারবার যে সওয়াল করছেন, সেই প্রসঙ্গে সুব্রত গুপ্ত বলেন, যে বিএলওদের মৃত্যু হয়েছে বিভিন্ন কারণে, আমরা তাদের পোস্টমর্টেম রিপোর্ট চেয়েছি যাতে পরিবারকে সাহায্য করা যায়। শুনানিতে আসা যাওয়ার পথে কারোর মৃত্যু হয়েছে তবে শুনানির জন্য মারা গিয়েছে এমন রিপোর্ট আমরা পাইনি এখনো। পেলে কমিশনের সঙ্গে কথা বলবো। আজ বাঙালি ঘরে ঘরে দুই বন্দনা চলছে। একই দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী আর সরস্বতী পূজা। কিন্তু ভোটের যখন আর মাত্র কয়েক মাস বাকি, তখন বাংলার রাজনীতিকরা কেউই রাজনীতি থেকে দূরে থাকলেন না। একদিকে নেতাজির জন্মজয়ন্তীতে যোগ দিয়ে অন্যদিকে দিনভর ভবানীপুর থেকে বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম হয়ে উঠেছে রাজনীতির ভরকেন্দ্র। তারই মধ্যে
বিরুদ্ধে ভবানীপুরে গিয়ে এদিন কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু। মমতার কেন্দ্রে দাঁড়িয়ে শুভেন্দু বোঝালেন বিজেপির সংগঠন কার্যত মজবুত হচ্ছে। এদিন শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূলের নিচুতলা ফাঁকা হয়ে গিয়েছে, ভবানীপুরে এতক্ষণ আছি এতেই উনি বিচলিত। ঘন ঘন পুলিশের কাছে খোঁজ নেবেন, আরও অনেকক্ষণ থাকবো, সরস্বতী পুজোর উদ্বোধন করব। ৩৬টা আমন্ত্রণ পেয়েছি, এটা শুনে রাখা দরকার। তবে তৃণমূল শুভেন্দুর এই বার্তা কোনোভাবেই চ্যালেঞ্জ হিসেবে নিতে রাজি নয়। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ১০ ঘন্টা কেন, ১০ দিন বা ১০ মাস থাকুন, লাভ কিছু হবে না। ক্ষমতা থাকলে লড়ে দেখান ভবানীপুর থেকে। এদিন সকাল থেকে ভবানীপুর এলাকার একাধিক পুজো মণ্ডপে দেখা গিয়েছে শুভেন্দুকে। সেই প্রসঙ্গ তুলে এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, ওরাই বলে বাংলায় সরস্বতী পূজা হয় না, আর শুধুমাত্র ভবানীপুরেই ৩৬টা আমন্ত্রণ পেলেন। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও বাড়ানো হচ্ছে। ১৪ই ফেব্রুয়ারি নয়, আরও ১০ দিন সময় দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে বাংলার জেলা শাসকদের কাছে গেল এক বিশেষ নির্দেশ। অশান্তি হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে শুনানি, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে ইটাহার, বাঁকুড়া, মুর্শিদাবাদ রাজ্যের একাধিক জেলার একাধিক শুনানি কেন্দ্রে দেখা গিয়েছে চরম অশান্তির ছবি। অশান্তির জেরে বন্ধ হয়ে গিয়েছে শুনানি, এমন ছবিও দেখা গিয়েছে, জানিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। খোদ বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এই আবহেই রীতিমতো কড়া নির্দেশ দিল কমিশন। সময়সীমা বাড়ানোর সম্ভাবনা থাকায় শুনানি নিয়ে আর খুব বেশি তাড়া নেই কমিশনের। তাই আপাতত নিরাপত্তার ক্ষেত্রেই বেশি জোর দেওয়া হচ্ছে। যদি শুনানি কেন্দ্রের পরিস্থিতি অশান্ত হয়, যদি ভোটাররা উপস্থিত হতে ভয় পান, তাহলে বন্ধ করে দিতে হবে শুনানি। যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হবে, ততক্ষণ শুনানি চালু হবে না বলে জানানো হয়েছে। এদিকে যখন তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পঞ্চায়েত বা ব্লক অফিসে শুনানি করতে হবে, তারপরই নিরাপত্তা নিয়ে রাজ্যের ওপর কার্যত পাল্টা চাপ তৈরি করল কমিশন। সুপ্রিম নির্দেশ মেনে আগামী শনিবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ হওয়ার কথা। সেই সময় যাতে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফে। এই নির্দেশের কথা শুনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, শুনানি না হলে ভোট পিছিয়ে যাবে, সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। তৃণমূল সেটাই চাইছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, বিজেপি ভোটারদের ভয় দেখাতে এই কাজ করছে। রাজধানীতে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিকে ধর্ষণের রাজধানী বলে উল্লেখ করে একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নির্ভয়া ট্র্যাজেডির মতোই ট্রাফিক সিগন্যালে গোলাপ বিক্রি করে জীবিকা নির্বাহকারী ১১ বছর বয়সী এক নিষ্পাপ মেয়েকে অপহরণ, ধর্ষণ এবং অজ্ঞান অবস্থায় একটি জঙ্গলে ফেলে রাখা হয়। দিল্লি ভারতের ধর্ষণের রাজধানী হিসেবে নিজের জায়গা ধরে নিয়েছে। গত ১১ই জানুয়ারি প্রসাদনগর এলাকায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ফুল বিক্রি করছিল কিশোরী। সেই সময় একটি ই-রিকশা দাঁড়ায়। চালক কিশোরীকে রিকশায় বসতে বলে এবং জানায় এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সব ফুল বিক্রি হয়ে যাবে। এফআইআরে উল্লেখ, এরপর অভিযুক্ত কিশোরীকে একটি নির্জন জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। কিশোরী সংজ্ঞাহীন হয়ে পড়লে অভিযুক্ত তাকে মৃত ভেবে পালিয়ে যায়। এই ঘটনার কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে বিজেপি সরকারকে কটাক্ষ করে অভিষেক লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিবর্তনের কথা বলেন। পরিবর্তন শুরু হওয়া উচিত বিজেপি শাসিত রাজ্য থেকেই। যে সরকার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, শুদ্ধ বাতাস ও পানীয় জল দিতে পারে না, ভয়াবহ বিস্ফোরণ আটকাতে পারে না, তাদের বাংলায় এসে ভোট চাওয়ার অধিকার নেই। যেভাবে দিন দিন সরকার বিরোধী আন্দোলনের আঁচ তেহরান সহ গোটা ইরানে বেড়েই চলছে, তাতে করে বহু প্রশ্ন কূটনৈতিক মহলে উঠছে। বিক্ষোভের ঘটনায় আমেরিকার হস্তক্ষেপের সম্ভাবনার কথা উঠলেও তা এখনও অবধি বাস্তবায়িত হয়নি, জানিয়ে ইরানের বিক্ষোভকারীরা আগেই ট্রাম্পের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে। সূত্রের খবর, এই আবহে সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আদতে ফোনে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, তাই
ইরানে হামলা চালায়নি ট্রাম্প, ফের ইরান ইসরায়েলের সংঘাত বাঁধবে? কারণ সেই সম্ভাবনা রয়েছে প্রবল। জানা গিয়েছে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে পাল্টা হুমকি দিয়ে দাবি করেছেন, বর্তমানে তেহরান সহ গোটা ইরানে যে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সেই অগ্নিগর্ভ পরিস্থিতির ওপর সবসময় নজর রাখছি। আমি বলছি, যদি আগামীতে ইসরায়েলের ওপর কোনোভাবে ইরান হামলা চালায়, তাহলে আমরা এমন জবাব দেব তা মনে রাখার মতো। আমাদের পদক্ষেপ শুধু ইরান নয়, গোটা বিশ্ব মনে রাখবে। প্রসঙ্গত, লাগাতার মূল্যবৃদ্ধি এমনকি দেশের অর্থনীতি ভেঙে পড়া নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ইরানের জনতা। রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলন তৈরি করেছে সেদেশের মানুষ। শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীদের সঙ্গে সংঘর্ষও। সরকারের দমনপীড়নের ফলে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, বাড়ছে আহত ও নিখোঁজের সংখ্যাও। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রাথমিকভাবে ইরানের মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গিয়েছে বলে দাবি করা হলেও সেদেশের চিকিৎসকদের দাবি, সরকারের দমনপীড়নের নীতিতে এখনও অবধি মৃতের সংখ্যা কম বেশি ১৬,০০০। এক মার্কিন সংবাদ মাধ্যমে ঠিক এমনই দাবি করা হয়েছে। যেভাবে দিন দিন সরকার বিরোধী আন্দোলনের আজ তেহরান সহ গোটা ইরানে বেড়েই চলেছে, তাতে করে বহু প্রশ্ন কূটনৈতিক মহলে উঠছে। বিক্ষোভের ঘটনায় আমেরিকার হস্তক্ষেপের সম্ভাবনার কথা থাকলেও তা এখনও অবধি বাস্তবায়িত হয়নি, জানিয়ে ইরানের বিক্ষোভকারীরা আগেই ট্রাম্পের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে। সূত্রের খবর, এই আবহে সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আদতে ফোনে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, তাই ইরানে হামলা চালায়নি ট্রাম্প। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।